আসসালামু আলাইকুম। আমি মমতাজ নাহার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমরা আজকে পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ে পড়াচ্ছি। তাই আজকে আমাদের দ্বিতীয় ক্লাস পদার্থের গাঠনিক ধর্মের। এখানে আমরা পড়ছি স্থিতিস্থাপকতা সম্পর্কে। গত ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা কাকে বলে পড়েছিলাম, যে বল প্রয়োগে যদি কোনো একটা বস্তু তার আকার, আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে এবং বস্তু যদি বিকৃত হয়, তা প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের কারণে বস্তুটি আবার আগের অবস্থানে আকার, আয়তন ফিরে পায় তাকে আমি স্থিতিস্থাপকতা বলি। এরপরে পড়েছি স্থিতিস্থাপক বস্তু, যে বস্তুতে আমরা বল প্রয়োগ করলেও তার আকার, আয়তন আমরা পরিবর্তন করতে পারি না, সেটাই হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তারপরে পড়েছি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা পড়েছি যে মানের বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক থাকে এবং সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুর পূর্ব অবস্থা ফিরে পায়, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সীমা বলে। তারপরে পড়েছি নমনীয় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, এই সম্বন্ধে পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে বিকৃতি। বিকৃতি বলতে বোঝায় বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করলে বস্তুর যে একক মাত্রায় যে রূপ বিকৃতি বা পরিবর্তন হয় তাকে বলে বিকৃতি। যদি কোনো একটা বস্তুর আদি একটা অবস্থান যদি আমরা ধরে নিই এ, বল প্রয়োগ করে ফলে তার যদি অবস্থার পরিবর্তন হয় বি, তাহলে তার মাত্রার যে পরিবর্তনটাকে আমরা লিখতে পারি বি মাইনাস এ, এবং তার আগের যে অবস্থানটা ছিল তাকে দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে জিনিসটা হচ্ছে বিকৃতি সমান বি মাইনাস এ বাই এ। এটাকে অ্যাপ্রক্সিমেটলি এভাবে দেওয়া হয়। তাহলে কি হলো, বিকৃতি হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করার ফলে তার আকারের যে পরিবর্তনটা হচ্ছে, রূপের যে পরিবর্তন হচ্ছে, তাকে আমরা বিকৃতি বলবো। বিকৃতি হচ্ছে একই রাশির অনুপাত, তাই জন্য এটার কোনো মাত্রা বা একক নাই। এরপরে আমাদের আসছে পীড়ন। পীড়ন বলতে আমরা বুঝি যে বাইরে থেকে কোনো একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি, তার দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাই, তখন যে তার ভেতর থেকে, বস্তুটির ভেতর থেকে স্থিতিস্থাপকতার জন্য যে বাধা দানকারী একটা বলের উদ্ভব হয়, অর্থাৎ বস্তুর একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী যে বলের উদ্ভব হয় তাকে আমরা বলবো পীড়ন। অর্থাৎ পীড়ন সমান হচ্ছে প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। পীড়ন হচ্ছে প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল কে আমরা পীড়ন বলি। পীড়নকে আমরা লিখি পীড়ন সমান প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান হচ্ছে প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। পীড়নকে আমরা তাহলে আমরা এভাবে লিখতে পারি, বল যেহেতু এফ বাই এ হচ্ছে ক্ষেত্রফল, আর এফ দিয়ে আমরা প্রতিরোধকারী বলকে বোঝাই। পীড়নের ক্ষেত্রে আমাদের কিন্তু একক আছে, তাহলে বলের একক নিউটন, আর হচ্ছে ক্ষেত্রফলকে মিটার দিয়ে প্রকাশ করি, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বলা হয় এর এককটাকে আমরা এভাবে দেখাই। পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেলও বলা হয়। তাহলে কি হলো, বিকৃতির ক্ষেত্রে কোনো একক নেই, কিন্তু পীড়নের একক আছে এবং সেই এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তারপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে অসহ বল। যে সর্বাপেক্ষা যে বল প্রয়োগের ফলে কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে আমরা বলবো অসহ বল। তো অসহ বল থেকে আমরা বলতে পারি অসহ পীড়ন ইকুয়েশন আমরা সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে বলবো আমরা অসহ পীড়ন। তাহলে অসহ পীড়নের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা লিখতে পারি অসহ পীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ পীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে অসহ পীড়নের ইকুয়েশন।
তাহলে যে বলের ক্রিয়ার ফল সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ভেঙে বা ছিঁড়ে যাবে সেটাকে আমরা অসহ বল বলবো। এবং অসহ পীড়নটা হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপরে যে লম্বভাবে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ার ফলে কোনো একটা বস্তু ছিঁড়ে বা ভেঙে যাবে তাকে আমরা অসহ পীড়ন বলবো। বিভিন্ন রকম প্রকারের পীড়ন ও বিকৃতি আছে, তার মধ্যে দৈর্ঘ্য পীড়ন বা টান বিকৃতি বা দৈর্ঘ্য বা টান পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বা টান বিকৃতি বা দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি এরকম আছে। তারপরে আছে হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, এবং আছে আকার বা মোচড় বিকৃতি বা আকার পীড়ন, এটাও আছে। পীড়ন এবং বিকৃতি দুটো পাশাপাশি এক জিনিস, তাই জন্য আমাদের উভয়েরই বিভিন্ন রকমের পীড়ন এবং বিকৃতি আছে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র বলা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। এখানে সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভেতর কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। তাহলে আমাদের কি আসছে, আমরা হুকের সূত্রটা এখন একটু দেখব। হুকের সূত্র, পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির, কোন বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। প্রপোর্শনালটাকে আমরা ইনটু বিকৃতি আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে আমরা এটা কিভাবে লিখতে পারি, বা ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। এই ধ্রুবককে আমরা কি বলি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি, বা এটাকে স্থিতিস্থাপক ধ্রুবক বলি। এটার একটা, একে আমরা স্থিতিস্থাপক ধ্রুবককে বলি স্থিতিস্থাপক ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং এই স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক বিভিন্ন রকমের গুণাঙ্ক আছে। যেমন প্রথম যে জিনিসটা আছে, আমরা যদি এখন স্থিতিস্থাপকের বিভিন্ন গুণাঙ্কর কথা আমরা একটু বলতে পারি, তার আগে আমরা পীড়ন এবং বিকৃতি লেখচিত্রটা একটু দেখে নিতে চাই। তাহলে আমাদের হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি পীড়ন সমান ধ্রুবক ইনটু বিকৃতি, ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। এবং আমরা এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক ধ্রুবক বলতে পারি, বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি, বা মানাঙ্কও আমরা বলতে পারি, মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, আমরা এখন পীড়ন এবং বিকৃতির লেখচিত্রটা একটু দেখি। বোর্ডে দেখো, আমি পীড়ন এবং বিকৃতি লেখচিত্রটা আগে থেকে করে রেখেছি। তাহলে আমরা এখানে পীড়ন এবং বিকৃতি একটা লেখচিত্র এঁকে রেখেছি। এখানে দেখো, আমরা এই লেখচিত্রতে দেখছি যে ও থেকে পি পর্যন্ত একটা রেখা সোজা চলে গেছে, যে পীড়নও যা বিকৃতিও সমান। এই জন্য আমাদের রেখাটা ওপি পর্যন্ত কি হলো, আমরা একটা রেখা পেয়েছি, তারটি হচ্ছে হুকের সূত্রটা মেনে চলে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তারপরে আমাদের কি হচ্ছে, যখনই তাহলে এতটুকু পর্যন্ত তার স্থিতিস্থাপক সীমা, এর বাইরে যখন বস্তুটার উপর আরো বেশি আমরা বল প্রয়োগ করব, তখন কি হবে, তখন বস্তুটা কি হচ্ছে, একটু বেঁকে গিয়েছে, আমাদের কিউ বিন্দুতে চলে এসে, যখন দেখো যে আমরা বল বেশি প্রয়োগের ফলে এখানে একটা ঢালুর মতো অবস্থান তৈরি হচ্ছে, কিউ বিন্দুতে এসেছে। এখান থেকে আমরা একটা রেখা টেনে দিয়েছি, সেটা হচ্ছে কিউটি। এবং এই কিউটি রেখা দিয়ে বোঝাচ্ছে যে তারটিকে যে আমরা বল প্রয়োগ করব স্থিতিস্থাপক সীমার পরেও যে বল প্রয়োগ করার ফলে বস্তুটিতে যে একটা বিকৃতি সৃষ্টি হয়েছে, এবং এর ফলে কি হচ্ছে, বস্তুটি কি হচ্ছে, তারটি আরো সরু হয়ে গেছে এবং সে আর পূর্বের অবস্থানে ফিরে যাবে না। তারপরে সেটার তার উপরে যখন আমরা আরো বেশি বলটা প্রয়োগ করব, তখন আর বিন্দুতে তখন সে আরো বেশি
সরু হয়ে যাবে এবং পরে যখন সেটা এস বিন্দুতে যাবে সে পর্যন্ত যেয়ে তখন দেখা যায় বস্তুটিতে আরো বেশি বল প্রয়োগের ফলে আমাদের কি হচ্ছে বিকৃতি হবে এবং তখন বস্তুটির তারটা ছিঁড়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখছি যে প্রতি একক ক্ষেত্রফলে ন্যূনতম যে বল প্রয়োগের প্রযুক্ত হলে তারটি ছিঁড়ে যায়, সেটাই হচ্ছে বলে কি আমরা পড়েছি যে বল প্রয়োগ করার ফলে বস্তুটি ছিঁড়ে যাবে সেটাই হচ্ছে অসহ পীড়ন বলতে পারি আমরা। তাহলে আমাদের এই গ্রাফ থেকে আমরা বিকৃতি এবং লেখচিত্র দেখছি যে আমরা প্রথমে বস্তুটা যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল তখন তার রেখাটা স্ট্রেট এসেছে, পীড়ন বাই বিকৃতি মানে স্থিতি সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক হলে আমাদের রেখাটাকে আমরা ওপি রেখাতে দেখিয়েছি। যখন আমাদের স্থিতি সীমার বাইরে যে যখন আরো বেশি বল প্রয়োগ করব তখন তারটি আর পূর্বে অবস্থানে ফিরে যাবে না, তখন কিউ বিন্দুতে এসেছে, তখন সেখান থেকে আমরা একটা রেখা টেনেছি কিউটি এবং সেখান থেকে যে এই যে রেখাটা এখানে টেনে দিয়েছে এটাকে বলে, এবং এখানে আমরা যে রেখাটা টেনে দিলাম সেখানে বোঝা যাচ্ছে যে বস্তুটি সে আগের অবস্থানে ফিরে যাচ্ছে না এবং কিউ থেকে যখন আর বিন্দুতে যাচ্ছে তখন তার অবস্থানটা আরো বেশি বল প্রয়োগ করলে তখন সে আরো বেশি তারটা ছিঁড়ে যাওয়ার মতো, মানে এস বিন্দু যখন যাবে তখন সে একদমই পড়ে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে এই হচ্ছে পীড়ন এবং বিকৃতির লেখচিত্র। এখান থেকে আমরা স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিক সম্বন্ধে বলতে পারি যে কোনো তারের উপর ক্রমাগতভাবে পীড়নের হ্রাস বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কোনো একটা বস্তুর উপরে যদি আমরা ক্রমাগত পীড়নটা দিতে থাকি একক ক্ষেত্রফলের উপরে যে আমরা যে বলটা প্রয়োগ করি সেটাকে তো আমরা পীড়ন বলি, যে পীড়নটাকে যখন আমরা পীড়নের হ্রাস বৃদ্ধি করব তখন বস্তুর স্থিতিস্থাপকতাটা হ্রাস পাবে। ফলে বল অপসারণ করলেও সাথে সাথে বস্তুটা আগের অবস্থান আর ফিরে পাবে না, কিছুটা কি হবে ফিরে পায় না, কিছুটা দেরি হয়। বস্তুর এই অবস্থাকে বলে স্থিতিস্থাপক ক্লান্তি। মানে আমরা বলটা যখন অপসারণ করব বস্তুটি খুব দ্রুত তার আগের অবস্থানে ফিরে যাবে না, তার কিছুটা দেরি হবে এবং এই দেরি হওয়াটাকে এই অবস্থাটাকে বলে স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, এরপরে আমরা পড়ব স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্ক। স্থিতিস্থাপকতার বিভিন্ন গুণাঙ্কগুলো আমরা দেখব। আমরা গুণাঙ্ক সম্বন্ধে কিছুক্ষণ আগে বললাম, হুকের সূত্রে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতি সমানুপাতিক। এই সমানুপাতিকটাকে ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক, বা আমরা এটাকে বলি স্থিতিস্থাপক ধ্রুবক। স্থিতিস্থাপকতার বিভিন্ন রকম গুণাঙ্ক আছে, যে গুণাঙ্কটা যেহেতু আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা কিভাবে লিখি, স্থিতিস্থাপক গুণাঙ্ককে লিখি ই সমান সমান পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তাহলে যেহেতু আমাদের বিকৃতির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই বিকৃতি এবং ক্ষেত্রে কোনো একক নেই, আমাদের পীড়নের একক আছে, এই এককটাই আমাদের এখানে স্থিতি গুণাঙ্ক, সেই এককটা আমাদের বসবে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক বিভিন্ন রকম আছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক যাকে আমরা বলি, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাহলে এই ধ্রুব সংখ্যাকে আমরা ইয়াং এর গুণাঙ্ক বলি। প্রথম থেকে আবার বলি আমরা যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা, আমরা সেটাকে ইয়াং এর গুণাঙ্ক বলি এবং ইয়াং এর গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে ওয়াই দিয়ে লিখলে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, ইয়াং এর গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে কিন্তু দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে কি, দৈর্ঘ্য বিকৃতিকে আমরা কিভাবে লিখি, পীড়ন
এভাবে লিখি যে আদি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য আমরা তার উপরে বল প্রয়োগের ফলে তার যে দৈর্ঘ্যের পরিবর্তন হল সেটাকে আমি স্মল এল দিয়ে লিখি এবং একক ক্ষেত্রফলের উপরে যে বলটা আমরা প্রয়োগ করেছি যে তাকে আমরা দৈর্ঘ্য পীড়ন বলি F/A। তাহলে আমাদের ইকুয়েশনে যদি আমরা এটাকে বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে y সমান সমান F আমরা জানি বল F দিয়ে আমরা কি বোঝাই আমরা যে F কে আমরা লিখতে পারি F সমান সমান mg A সমান সমান ক্ষেত্রফল পাই r স্কয়ার। তাহলে আমরা মানগুলি যদি আমরা বসাই তাহলে y সমান সমান mg ক্যাপিটাল L নিচে আসবে পাই r স্কয়ার স্মল l। তাহলে এটাই হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্কের আমাদের ইকুয়েশন। আচ্ছা, এই দৈর্ঘ্য গুণাঙ্ক গেল, ইয়াং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক সম্বন্ধে আমরা দেখলাম। ইয়াং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক দেখলাম। এরপরে আছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক ঠিক একই রকম, গুণাঙ্ককে আমরা বি দিয়ে প্রকাশ করি। আয়তন গুণাঙ্ক বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে ইকুয়েশন দেওয়া থাকে। তা আয়তন গুণাঙ্ক সমান আয়তন বি সমান সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তারপরে আমাদের আছে দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। মোচড় গুণাঙ্ক বলতে বোঝায় যে আমরা একটা বস্তুকে যদি আমরা উভয় পাশে থেকে চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, তার যে আকারের যে পরিবর্তনটা আসে এবং তার ফলে কি হচ্ছে কোণের উৎপন্ন হয় সেটাকে আমরা থিটা কোণ বলি। তো দৃঢ়তার গুণাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন সমান সমান F/A থিটা, এভাবে আমরা লিখি। আচ্ছা, সেটাকে আমরা একটু দেখাতে পারি। একটু দৃঢ়তার গুণাঙ্ক সম্বন্ধে আমরা একটু দেখি। দৃঢ়তার গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্ককে আমরা n দিয়ে প্রকাশ করি, n সমান সমান F/A ইনটু থিটা, বা আমরা এটাকে F/A থিটা এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ জিনিসটা হচ্ছে ব্যবর্তন পীড়ন বা ব্যবর্তন বিকৃতি। দৃঢ়তার গুণাঙ্ক, তাহলে গুণাঙ্ক তিন রকমের: দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং আকার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক বলতে পারি, দৃঢ়তার গুণাঙ্ক আমরা বলতে পারি। এরপরে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা। পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আচ্ছা, তাহলে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত কি ধ্রুব সংখ্যা, এটাকে আমরা পয়সনের অনুপাত বলি। এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। আমরা এটার জন্য একটা ছবি আঁকে দেখাতে পারি। আমরা তা কি বললাম যে পয়সনের অনুপাত বলতে বোঝাচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা সমান সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য
বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। সেটাকে আমরা কি বলতে, পয়জনীয় অনুপাতে আমরা যখন দেখি যে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা যেটা বলি যে দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে আমাদের কি হচ্ছে, বস্তুর যে আদি যে দৈর্ঘ্যটা থাকে এল, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করলাম এবং তার উপরে যখন বল প্রয়োগ করছে তার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল দিয়ে প্রকাশ করতে পারো বা তুমি ক্যাপিটাল এল দিয়ে দেখাতে পারো। তারপরে আছে কি আমাদের পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে আমাদের যে আমাদের তার যে রেডিয়াসটা ছিল, ব্যাসার্ধ ছিল আর, তার যে বিকৃতির ফলে কি হচ্ছে, তার কতটুকু বিকৃতি হচ্ছে ডেল আর, সেটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সেটাকে আমরা লিখি পার্শ্ব বিকৃতি সমান দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দৈর্ঘ্য বিকৃতি, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের জিনিসটাকে আমরা সিগমা সমান সমান আমরা লিখি মাইনাস ডেল এল। তাহলে আমরা এর আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি বা ঋণাত্মক চিহ্ন দিয়ে দিয়েছি এখানে, কারণ এখানে বলা হচ্ছে যে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, তার ব্যাসার্ধটা হ্রাস পায়, আবার যখন আমরা দৈর্ঘ্যটা হ্রাস পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এই কারণে আমরা ঋণাত্মক চিহ্ন আমরা এখানে ব্যবহার করি। তাহলে আমাদের পয়জনের অনুপাত বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।